নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা, গুলিতে জখম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের জনসভায় গুলি, কানে গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, নিহত এক দর্শক। গুরুতরভাবে জখম হয়েছেন দুজন এই ঘটনায়। আপনাদের জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের একটি জনসভা চলছিল এবং সেই জনসভার মধ্যেই এই গুলি চালানোর ঘটনা। যেমনটা জানা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত, কানে গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। একদমই তাই, সামনে নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে এই জনসভায় গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে সভা, সেই সভাতেই কিন্তু গুলি লাগে এবং গুলি চালানো হয়, যেখানে একজন দর্শক, এই দর্শকের গায়ে গুলি লাগে বলে জানা যাচ্ছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হয়েছে, লক্ষ্য করে গুলি করা হয়, তবে কিছু একেবারে বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প, তার কানে গুলি লাগে বলে জানা যাচ্ছে এবং একজন দর্শক এই ঘটনায় গুলি লেগে নিহত হয়েছে, গুরুতর জখম হয়েছেন দুজন। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের জনসভায় গুলি, বন্দুকবাজ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে তড়িঘড়ি ট্রাম্পকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই বন্দুকের গুলিতেই কিন্তু নিহত হয়েছেন একজন এবং এই ঘটনায় দুজন আহত হয়েছেন। সামনে নির্বাচন রয়েছে, এই চলতি বছরেই নির্বাচন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দুই প্রেসিডেন্ট, যেখানে রাজনৈতিক মহল বলছে দুই অযোগ্যের লড়াই। একজনের যে বয়সজনিত যে দিকটা সামনে এসছে, অর্থাৎ বাইডেনের বয়সজনিত যে দিকটা সামনে এসছে, পাশাপাশি অনেক অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেই কিন্তু লড়াই হতে চলেছে বলে এখনো পর্যন্ত খবর। এবং এই নির্বাচনকে সামনে রেখে যে জনসভা, সেই জনসভাতেই ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চলে গুলি এবং একটুর জন্য বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প তিনি। তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে একজন দর্শক নিহত হয়েছেন এবং দুজন জখম হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা, গুলিতে জখম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেমনটা জানা যাচ্ছে, পেনসিলভেনিয়ায় ট্রাম্পের একটি জনসভা চলছিল এবং সেই জনসভাতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকবাজ। যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, কি কারণে এই গুলি চালানোর ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে কানে গুলি লাগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের, যদিও এখনো তিনি নিরাপদেই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত। তবে এই ঘটনায় নিহত হয়েছেন এক দর্শক, গুরুতরভাবে জখম দুই। একদমই তাই, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো পর্যন্ত জানা যায়নি, তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে, কারণ সামনে নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগেই তার যে জনসভা, সেখানে পেনসিলভেনিয়াতেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এই ঘটনায় একজন দর্শক নিহত হয়েছেন, জখম হয়েছেন দুজন। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, মুখ থুবড়ে পড়ল বিরোধীদের পাশার চাল, বাংলার 4-4 তৃণমূল, ফের সবুজ ঝড় বিধানসভার উপনির্বাচনে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা কেন্দ্র দখল শাসক শিবিরের। মানিকতলায় রেকর্ড ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। বাংলায় 4-4 তৃণমূল, বাংলায় 4-4 তৃণমূল। লোকসভা ভোটের পর ফের বিধানসভার উপনির্বাচনেও সবুজ ঝড়, 4 কেন্দ্রের রেকর্ড ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থীরা। 10ই জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে উপনির্বাচন হয়। লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা 3 কেন্দ্রেই পিছিয়ে ছিল তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনেও এই 3 কেন্দ্র বাগে আনতে পারেনি তৃণমূল। তবে ওই 3 কেন্দ্রের বিধায়কদের দল বদলে এবার ঘুরে দাঁড়ালো শাসক শিবির। প্রথম রায়গঞ্জ দখল তৃণমূলের। দল গঠনের পর এই প্রথম রায়গঞ্জে নিজেদের মাটি শক্ত করল তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয়ী হন বিজেপির কৃষ্ণ কল্যাণী। পরবর্তী সময়ে দল পরিবর্তন করে রায়গঞ্জ আসন তৃণমূলের হাতে তুলে দেন তিনি। সবাই একজুট হয়ে এবার কাজ করেছেন। আমাদের একটাই বার্তা ছিল যে আমরা উন্নয়ন নিয়ে ভোট চাবো মানুষের কাছে, আর উন্নয়নের সাথে মানুষ নিজের রায় দিয়েছে। আমি সেই জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল। রানাঘাট দক্ষিণেও একইভাবে নিজেদের জয় ছিনিয়ে নিল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে বিজেপির মুকুটমণি অধিকারীর কাছে পরাজিত হন বর্ণালী দে রায়। সেই রানাঘাট দক্ষিণ আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন দল বদলু মুকুটমণি। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে
নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। জয়ী ঠাকুরবাড়ির মেয়ে। তবে এবার বাগদার তৃণমূল প্রার্থীতে নয়া চমক। অনশন মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে উঠে আসেন ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। 21-এর জয়ী বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন। তবে লোকসভা ভোটে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। তৃণমূলের টিকিটে জয়ী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। জয় মা মাটি মানুষ সরকারের জয়, গৌরী গুরুচাঁদ ঠাকুরের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়, প্রতিটা ভোটারের জয়। এটাকে এক একটা ভোট দিয়ে আমরা এতদূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। মানিকতলায় পান্ডে ম্যাজিক। নজরে মালিকতলার ভোটেও ব্যবধান। লোকসভা ভোটে ওই কেন্দ্রে মাত্র ৩,৫৭৫ ভোটে এগিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র এক মাস পর প্রবীণ তৃণমূল নেতা প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ৬২,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সাধন পাণ্ডের প্রতি মানুষের শ্রদ্ধাই জয়ের অন্যতম কারণ, দাবি সুপ্তি পাণ্ডের। সে ছেয়ে আছে আমার মধ্যে, কারণ এভরিডে আমি তাকে যতবার ক্যাম্পেনিংয়ে যাই তাকে বলে বেরোই, তার একটা সুন্দর হাসি ভরা মুখ আছে এবং আপনি আমার গাড়ি দেখলে দেখবেন আমার গাড়ির সিটেও তিনিই রাখা আছেন, চা খেতে খেতে তার ছবি। কাজেই মমতা তো আছেই, ভীষণভাবে সাপোর্ট দিয়েছে, শ্রেয়া আছে, আমার টিম আছে, আমাদের সংগঠন আছে, টোটাল একার কারোর কৃতিত্ব নয় এটা। আমরা রেগুলার মানুষের টাচে থাকি, এটাই আমি আমার অপোজিট পার্টিকেও বলেছি যে একটু টাচে থাকুন, তাহলে এত দুঃখ করে হারছি বলতে হবে না। লোকসভা ভোটের আগেও বিজেপির সন্দেশখালী ট্রাম্প কার্ড মুখ থুবড়ে পড়ে। উপনির্বাচনের আগে পুরনো ভিডিও ভাইরাল ও নেতা মন্ত্রী ঘনিষ্ঠ দুষ্কৃতীদের গ্রেফতারিকে কার্যত হাতিয়ার করতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে বিরোধীদের আক্রমণের মুখেও জয়ের হাসি তৃণমূলের মুখেই। কলকাতা টিভি। আরো বেশি মানুষের কাছে যেতে হবে, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় কাজ করতে হবে। মানুষের সেবা থেকে সরে গেলে নিজেরটা বুঝে নেবেন। উপনির্বাচনের তৃণমূলের জয়ের পর দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। ডোলাহাট কাণ্ডে ক্লোজ করা হলো সব ইন্সপেক্টরদের। সব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে ক্লোজ করলো সুন্দরবন জেলা পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাজদীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও। ডোলাহাট কাণ্ডে ক্লোজ করা হয়েছে সাব ইন্সপেক্টরকে। এই মুহূর্তে সেই খবর উঠে আসছে, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এমনটাই জানিয়েছেন। কারণ ডোলাহাট কাণ্ডে আপনারা জানেন ইতিমধ্যে এই কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যে যুবকের মৃত্যু হয়েছিল সেই যুবককে আবারও বের করে এনে তার ময়নাতদন্তের কথা উঠে এসেছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, আর এরই মধ্যে এবার ক্লোজ করা হয়েছে সাব ইন্সপেক্টরকে। একেবারেই সুদীপ্ত, আমরা দেখেছি যে এই ঢোলাহাট কাণ্ড কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট পর্যন্ত গিয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, মৃতের পরিবার যেমনটা দাবি তুলেছেন এর মাঝে, যে পুলিশের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক দাবি তুলেছিলেন তারা হাইকোর্টের কাছে, যে পুলিশ কিন্তু জামিন দিতে ঘুষ নিয়েছিল, এবং এবার ক্লোজ করা হলো এসআই কে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। কোয়েল, ঠিক কি জানতে পারছো? একদমই, দেখো সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখবো, এই যে ঢোলাহাটে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এবং এই ঘটনায় কিন্তু পরিবার বিস্ফোরক দাবি করে
যে যুবককে চোর সন্দেহে থানায় তুলে আনে এবং সেখানে পুলিশি হেফাজতের মধ্যেই তার উপর অমানবিক নির্যাতন হয়, মারধর হয়, যার ফলে এই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি করা হয়েছিল যে ঢোলাহাট থানার পক্ষ থেকে যুবকের জামিন বাবদ 1,75,000 টাকা পুলিশ নিয়েছে এবং তারপরেই কিন্তু এই মৃত যুবকের পরিবারের তরফ থেকে সুন্দরবন পুলিশ জেলায় লিখিত অভিযোগও হয়েছিল এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি যেমনটা জানিয়েছেন যে মৃতের পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং যে পুলিশ অফিসার, যে সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মূলত অভিযোগ, ঢোলাহাট থানা সেই সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলার তরফে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আমাদের জানিয়ে রাখি, ঢোলাহাট কাণ্ডে এবার সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হলো, রাজদীপ সরকারকে ক্লোজ করলো সুন্দরবন জেলা পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে এবং সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাজদীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, এমনটাই জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন গুড মর্নিং কলকাতা। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সুদীপ্ত, ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, গুলিবিদ্ধ আর এক তৃণমূল নেতার অবস্থা এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও এক তৃণমূল নেতা। দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল এসে গুলি চালায় বলে জানা যাচ্ছে এবং এলাকা এই মুহূর্তে থমথমে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। নজর রাখছে ইসলামপুরের দিকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল গুলি করে পালায়, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এলাকা একেবারেই থমথমে এখন এবং মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। অবশ্যই এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। তবে ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। এই ঘটনা ইসলামপুরে, সেখানে তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা। অবস্থা আশঙ্কাজনক দুই তৃণমূল নেতারই এবং দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল এসে গুলি চালায় বলে খবর। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে সেই ঘটনায়। ইসলামপুরের দিকে নজর রেখেছে, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে পুলিশ সূত্রে এই ঘটনা প্রসঙ্গে? দেখো, কালকে রাতে এই ইসলামপুরে যে আমি যে স্পটে দাঁড়িয়ে আছি সেই এলাকায় কালকে এই হোটেলটা দেখাচ্ছি আমি, সেই হোটেলে কালকে রাতে 10 থেকে 12 জনের দুষ্কৃতীরা আসে, দুই তৃণমূল নেতাকে গুলি করে। সেখানে এখান থেকে ইসলামপুর নিয়ে যাওয়ার সময় বাপি রায় বলে একজন মারা যায়, আর সাজ্জাদ মোহাম্মদ বলে যে রয়েছে সে চিকিৎসাধীন অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজে রয়েছে। আর এইখানে এলাকায় যে এখানে দেখাচ্ছি যে পুলিশের গাড়ি রয়েছে, যে পুলিশের গাড়িটা সে রাত থেকেই রয়েছে, যে এখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আর এই যে গাড়িটা দেখাচ্ছি, সেই গাড়ির যে বাপি রায় যে তৃণমূল নেতা, সেই বাপি রায়ের গাড়ি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দাঁড় করানো আছে এখনো পর্যন্ত। আর ভেতরের দিকে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো, যে সেই জায়গাটা এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন আছে এবং এখানে ঘিরে দেওয়া হয়েছে যাতে এখানে বাইরের কেউ যেন না প্রবেশ করতে পারে। যে বিভিন্ন জায়গায় সিজ করে দেওয়া হয়েছে যে কি কারণে। আর এখানকার যে সিসি ফুটেজ, সেই সিসি ফুটেজ ইতিমধ্যে পুলিশ প্রশাসন তা বাজেয়াপ্ত করে রেখেছে, যে ঘটনা তদন্ত করছে কি ঘটনা ঘটেছিল বা কারা এসেছিল, কি কারণে এসেছিল, যে এটা কি শত্রুতার কারণ না কি কারণে, সেটা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ভাস্কর, এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য? তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত? তাদের আজকে এখনো পর্যন্ত তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের প্রতিক্রিয়া আমরা বিষয়টা দেখছি, কি ঘটনা ঘটেছিল, পুলিশ প্রশাসনের কথা বলে দেখছে তারা কি ঘটনা ঘটেছিল বা কারা এখানে এসেছিল, কি কারণে এটা হয়েছে সেটার তদন্ত শুরু করেছে। কি কারণে এই গুলি চালানোর ঘটনা প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে, কি জানা যাচ্ছে সেই মতো? এখনো তাই স্পষ্টভাবে এখনো ধরা পড়েনি কি কারণে এই ঘটনাটা ঘটেছিল, কি কারণে, কি এর পিছনে কারা রয়েছে বা কি কারণে হয়েছে না। এই যে কয়েকদিন আগে এই ইসলামপুরের চোপড়ার যে ঘটনা ঘটেছিল, যে জেসিবি বলে যে আতঙ্কটা
ছড়াইছিল, সেই আতঙ্কের ছায়া সেই এই এলাকায় আবার সেম ঘটনা ঘটেছে কালকে রাতের থেকে। ভাস্কর, এই ঘটনা প্রসঙ্গে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেখানে প্রত্যক্ষদর্শীরা ঠিক কি বলছেন এই বিষয়ে? প্রত্যক্ষদর্শীরা কাল থেকে এখানে কেউ নেই। এখানে আমরা কিছুক্ষণ আগে হোটেলে যে ব্যবসায়ী এক ছিল তাকে আমরা পেয়েছিলাম, কিন্তু তার প্রতিক্রিয়া যে এখানে যে এমন ঘটনা ঘটবে তারা ভাবতে পারেনি। এই ঘটনায় তারা এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, এমনকি পুলিশ প্রশাসন রয়েছে তাও তারা আতঙ্কের মধ্যে আছে। পরবর্তীতে কি হবে না হবে, আবার এই আতঙ্ক সম্মুখীন হতে হবে নাকি, সেই কারণে তারা এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। ভাস্কর, আমরা দেখেছি গতকালই রায়গঞ্জের যে উপনির্বাচন সেখানের কিন্তু ফলাফল বেরিয়েছিল এবং সেই ফলাফলের রেশে কি এটা? তৃণমূল নেতৃত্ব কি বলছে? তারা কি কোনো এইরকম অভিযোগ করছেন? দেখো, তৃণমূল নেতৃত্ব এখনো এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। কারণ হচ্ছে এটা কি কারণে ঘটনা ঘটেছে, না কি শত্রুতার কারণ, না কি কারণ তা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। ধন্যবাদ তোমায় ভাস্কর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করা হয় এবং এতে একজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আরো এক তৃণমূল নেতা, অর্থাৎ দুজনকে লক্ষ্য করে গুলি চলে, সেখানে আরো এক তৃণমূল নেতা কিন্তু এখন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই তৃণমূল নেতাকে ঘিরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল আসে এবং গুলি চালায়। তবে ঠিক কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা এখনো পরিষ্কার নয়। মোতায়েন করে রাখা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী এবং যে হোটেলকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে সেখানেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কী কারণে গুলি চলে তা এখনো পরিষ্কার নয়। একদমই সুদীপ্ত, এবং সে প্রসঙ্গে এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কিছুই বলা হয়নি। যদিও আপনাদের জানিয়ে রাখি যে গতকালই আমরা দেখেছি রায়গঞ্জে যে উপনির্বাচনের রেজাল্ট, যে ফলাফল, সেখানে কিন্তু তৃণমূল জয়ী হয়েছে এবং তারই কি কোনো রেশে ফলে এই গুলি চালানোর ঘটনা কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা, গুলিবিদ্ধ আরও এক তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক। আর স্বর্ণালী, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা লিগে ১৭তম ডার্বি ম্যাচে জয় পেল ইস্ট বেঙ্গল। শনিবার যুব ভারতীতে মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে মৌসুমের প্রথম ডার্বিতে জয় পেয়েছে লাল হলুদ। সেই সঙ্গে ঘরোয়া লিগে জয়ের হ্যাট্রিক করল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের হয়ে গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং জাস্টিন টিকে। কলকাতা লিগের ১৭তম ডার্বি ম্যাচে জয় পেল ইস্ট বেঙ্গল। ১৯২৫ সালের ২৮শে মে প্রথম ডার্বিতে নেপাল চক্রবর্তীর গোলে জয় পেয়েছিল লাল হলুদ। শনিবার যুব ভারতীতে ঘরোয়া লিগের ১০০তম ডার্বি ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারালো লাল হলুদ। সেই সঙ্গে মৌসুমের প্রথম কলকাতা ডার্বি জিতল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের গোল দুটি করেন পিভি বিষ্ণু ও জাস্টিন টিকে। অতিরিক্ত সময়ে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান সুহেল ভাট। ম্যাচের শুরু থেকেই মোহনবাগান অর্ধের অন্যের বেশি প্রাধান্য থাকে। সেদিক থেকে মোহনবাগান ফুটবলারদের মধ্যে ম্যাচ ফিটনেসের অভাব চোখে পড়ে। ফলে রক্ষণ থেকে মাঝ মাঠ ও আক্রমণ ভাগ প্রতিটি ক্ষেত্রেই একাধিক ভুল পাস করেন ফরদিন আলী, দীপেন্দু বিশ্বাসরা। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধ শুরু হতে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্ট বেঙ্গল। ৫০ মিনিটে লাল হলুদের হয়ে প্রথম গোলটি করেন পিভি বিষ্ণু। ৬৪ মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জাস্টিন টিকে। ম্যাচ শেষের ঠিক আগের মুহূর্তে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান সুহেল ভাট। শেষ পর্যন্ত শনিবার মরশুমের প্রথম ডার্বি ম্যাচে জয় পেল ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে ঘরোয়া লিগের প্রথম ৩ ম্যাচে ইস্ট বেঙ্গল জয় পেলেও মোহনবাগানের কাছে ঘরোয়া লিগে এখনো জয় অধরা রইল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।